মার্কেট যখন পড়তে থাকে সবার মনের মধ্যেই একটা ভয় কাজ করে, একটা বুক দুরু দুরু ব্যাপার থেকে যায়। কিন্তু যাদের মধ্যে ভয়টা একটু বেশি কাজ করে, যাদের রাতে ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে মনে হচ্ছে, তাহলে নিশ্চয়ই আপনার ইনভেস্টমেন্টে যথেষ্ট প্ল্যানিংয়ের অভাব রয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব যে কিভাবে প্ল্যান করে এই পতনশীল বাজারে আমাদের ইনভেস্টমেন্টটাকে সিকিউর করা যায়, কিভাবে আমাদের লসটাকে বাড়তে না দিয়ে কম দামে ভালো স্টক আমাদের পোর্টফোলিওতে আমরা ক্রমশ বাড়াতে পারি, সেই নিয়ে আমরা একটি যুক্তিসঙ্গত আলোচনা করব আজকে। আমি মধুসূদন মান্না। তো চলুন শুরু করা যাক। আমরা যদি দেখি নিফটির চার্ট, তাহলে দেখছি যে লাস্ট কিছুদিন ধরে এই চার্টে নিফটি মোটামুটি একটা পতনশীল, একটা নিচের দিকে তার গতিটা আমরা লক্ষ্য করছি। এটা যদি আমরা একটু বড় চার্টে দেখি, যখনই কোনো চার্ট আমরা দেখি তখন আমরা প্রথমে মানে একজন ইনভেস্টার হিসাবে তখন আমরা প্রথমেই হচ্ছে বড় টাইম ফ্রেমের চার্ট, মানে মান্থলি টাইম ফ্রেমের চার্টটা দেখি। সেখানে যেন ক্লিয়ার একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা এটুকু বলতে পারি যে বৃহৎ দৃষ্টিভঙ্গি থেকে আমরা এখনও বুল মার্কেটেই রয়েছে, এখনও আমরা বিয়ার মার্কেটে ঢুকে যাইনি। এটা যদি আমরা উইকলি চার্টে দেখি তাহলে দেখব যে একটা প্যাটার্ন এই আমরা দেখতে পাচ্ছিলাম যে 2020 সালে যে কোভিডের ডাউনফলটা হয়েছিল, তারপর থেকে একটা প্যাটার্ন কন্টিনিউ করছে। যে এইটা যদি আমরা একটা লো ধরি, তারপরের লোটা কিন্তু এই লো 1-এর থেকে অনেকটা উপরে, L2টা L1-এর থেকে অনেকটা উপরে। একইরকমভাবে আমরা যদি হাইগুলোকে দেখি, তাহলে হাইগুলোও দেখছি নতুন নতুন হাই বানিয়ে যাচ্ছে। তাহলে আমরা দেখছি যে এটা একটা হাই পয়েন্ট, এটা একটা হাই পয়েন্ট, আর এগুলো হচ্ছে লো পয়েন্ট। তো আমরা এই লো পয়েন্ট এবং হাই পয়েন্টগুলোকে যদি কনসিডার করি, এটা যেমন লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট, এটা লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট, তাহলে আমরা এতদিন দেখছিলাম যে লোয়ার হায়ার লো, মানে লো 1-এর তুলনায় লো 2টা বেশি উপরে, লো 2-এর তুলনায় লো 3টা আরও উপরে। এইভাবে হায়ার লো এবং হায়ার হাই ফরমেশন করছিল, যেটা টেকনিক্যালি বলতে গেলে যেটা বুলিশ প্যাটার্ন কন্টিনিউ হচ্ছিল এবং সেটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছিল। কিন্তু লাস্ট কয়েক মাস ধরে আমরা দেখছি যে এই হাইটাকে কিন্তু ভাঙতে পারছে না নিফটি। মনে রাখবেন যে আগের লোটা, আমরা যদি আগের সুইং লো এটাকে ধরে নিই, তাহলে এটা হচ্ছে মেজর সাপোর্ট জোন। আমরা যখন স্টক স্পেসিফিক আলোচনা করব তখন এই সাপোর্ট জোনগুলোকে কিন্তু একটা আলাদা গুরুত্ব আরোপ করতে হবে। এটা একটা সাপোর্ট জোন, আর এই হাই জোনগুলোকে বলা হয় রেজিস্ট্যান্স জোন। তো আমরা চেষ্টা করব এই পতনশীল মার্কেটে এই যে সাপোর্ট জোনের কাছাকাছি বাই করা। তো চলুন, এখানে আজকে আমরা আলোচনাটাকে দুটি ভাগে ভাগ করেছি। দুটি ভাগ হলো যে নতুন স্টকে আমরা যদি ইনভেস্ট করতে চাই এরকম পতনশীল মার্কেটে, তাহলে সেই স্টকের কি কি ক্রাইটেরিয়া হতে হবে, কি কি বৈশিষ্ট্য থাকতে হবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের আগে থেকে আমাদের পোর্টফোলিওতে কিছু স্টক রয়ে গেছে, কিছু স্টক আছে যারা অনেকটা পড়ে গেছে, তখন আমরা সেক্ষেত্রে কি পদক্ষেপ নিতে পারি। তো চলুন আমরা এই ব্যাপারে একদম পয়েন্ট টু পয়েন্ট আলোচনা করি। তো আমরা যদি দেখি যে নতুন স্টকে ইনভেস্ট করতে যাওয়ার আগে আমরা দুটো দৃষ্টিভঙ্গি থেকে আলোচনা করবো, যে একটা স্ট্রং ফান্ডামেন্টাল হতে হবে এবং তার টেকনিক্যাল দিকটাও ভালো হতে হবে। তো চলুন, স্ট্রং ফান্ডামেন্টাল খুব সহজে আমরা কোন কোন পয়েন্টগুলো দেখে বুঝতে পারবো যে একটা কোম্পানির ফান্ডামেন্টালটা স্ট্রং। প্রথম কথা হচ্ছে ঋণ বা ডেট। কোনো একটা কোম্পানি, আমার এখানে যেমন মারুতি খোলা আছে, আমরা ফার্স্ট দেখবো যে কোম্পানিটার ডেট লেভেল যেন 1-এর কম হয়। ডেট টু ইকুইটি, আমরা এখানে স্ক্রিনার খুলেছি, স্ক্রিনার সম্পর্কিত একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা আছে, ভিডিওটা দেখে নেবেন। তাহলে স্ক্রিনারে আমরা কিভাবে স্টকের ফান্ডামেন্টাল আলোচনা করতে পারি সেটা স্পষ্ট হয়ে যাবে আপনাদের কাছে। তো এক্ষেত্রে আমরা যদি দেখি যে ডেট টু ইকুইটি 0,
আমরা চাইবো যে জিরো ডেট টু ইকুইটি হলে খুব ভালো, বা যদিও কিছু ডেট থাকে সেটা যেন একের নিচে হয়, মানে আমরা এরকম কোম্পানি নেব না। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি, অশোক লেল্যান্ড, এর যদি আমরা ডেট টু ইকুইটি দেখি সেটা 3-এর উপরে। আমরা এই ধরনের কোম্পানি কিন্তু এইরকম পতনশীল মার্কেটে কিনবো না, আমরা এমন কোম্পানি কিনবো যাদের ডেট টু ইকুইটি যতটা কম হবে ততই ভালো, জিরো হলে ভালো, কিংবা কমপক্ষে নিদেন পক্ষে যেন একের নিচে থাকে। আর কি, আর হচ্ছে আরওসি কি জিনিস, এগুলো আলোচনা করা হয়েছে, আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেগুলো দেখে নিতে পারেন। আরওসি হচ্ছে প্রফিটেবিলিটি ইন্ডেক্স। সেখানে যদি আমরা এই অশোক লেল্যান্ডের ক্ষেত্রে দেখি যে আরওসি 5.62, আমরা আরওসি প্রেফার করি অন্ততপক্ষে 15 বা তার বেশি। আমরা যদি অন্য কোনো স্টকে যাই, যেগুলো এখন আমরা ভালো স্টক হিসাবে জানি, মানে সব জায়গায় শুনে এসেছি, মনে করা যাক টাইটান কোম্পানি, তাহলে তার দেখছি আমরা আরওসি 13। আমরা যদি এশিয়ান পেন্ট দেখি, এশিয়ান পেন্টসের আরওসি 34। তো আমরা এমন স্টক নেব যাদের আরওসি ভালো হবে, অন্ততপক্ষে 15-র উপরে হবে, 15 বা তার উপরে হবে। এভারেজ পি একটা ইম্পর্টেন্ট প্যারামিটার। তো পি কি সেটা নিশ্চয়ই আপনারা জানেন, না জানলে আগে যেরকম বলেছি যে চ্যানেলে ভিডিও আছে, দেখে নিতে পারেন। আমরা স্ক্রিনারের এখানে যদি আসি, এই চার্টটাতে যদি আসি, এখানে একটা ট্যাব রয়েছে দেখুন, যেটা লেখা আছে পি রেশিও। এই পি রেশিওতে আমরা দুটো জিনিস লক্ষ্য করবো, একটা হচ্ছে ইপিএস, এই যে নীল রঙের যে বার গ্রাফগুলো রয়েছে এগুলো হচ্ছে ইপিএস। আমরা দেখবো যেন ইপিএস ক্রমশ বাড়তে থাকে। এখানে এশিয়ান পেন্ট খুব ভালো স্টক, তাই এদের ইপিএস ক্রমশ বাড়ছে। এবং আমরা চাইবো যে পিটা যেন এভারেজ পি থেকে কম হয়। এখানে এভারেজ পি কোনটা, এখানে একটা গ্রে কালারের দাগ আছে দেখুন, এটা এভারেজ পি, তার থেকে কম হয়। কিন্তু ভালো স্টক তার নিচে পাওয়াটা খুব ডিফিকাল্ট। যতটা আমরা সস্তায় পাবো ততটাই আমাদের পক্ষে মঙ্গল। এক্ষেত্রে আমরা যদি দেখি যে এর পি 120-র কাছাকাছি উঠে গেছিলো, সেখান থেকে এখন 100-র কাছাকাছি আছে, তাহলে কিছুটা সস্তা তার থেকে বলতেই হয়। তো এইভাবে আপনারা হয়তো শিফট করে 100-তে কিছুটা কিনলেন, তারপরে 80 হলে কিছুটা কিনলেন, 60 হলে কিছুটা কিনলেন, এইভাবে করতে পারেন। বা আরও কিছু কোম্পানি আছে, একটু আগে যেমন আমি টাইটানের কথা বলছিলাম, আমরা যদি সেটা দেখি টাইটান কোম্পানি, তাহলে তার পি রেশিওর কী অবস্থা আছে আমরা যদি দেখি, দেখুন তার পি রেশিও অনেক উপরে রয়েছে। তো এই মার্কেট যদি পড়ে তাহলে পি রেশিও যদি অনেকটা নিচে নেমে যায়, সেক্ষেত্রে কিন্তু সুবিধা হয়। আমরা আরেকটা স্টক দেখি, দীপক নাইট্রাইট, এটা যদি আমরা দেখি তাহলে দেখব যে এর পি রেশিও, ইপিএস বাড়ছে যেরকম বাড়ছিল, কিন্তু পি রেশিও অনেকটা কমে গেছে। যেখানে হাইয়েস্ট পি রেশিও আমরা দেখেছি 80-র কাছাকাছি, সেখানে এখন পি চলছে 27-এর কাছাকাছি। আমি এই ধরনের স্টকের কথা বলছি যে যাদের ইপিএস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তাদের পি রেশিও ক্রমশ নিচের দিকে বা অনেকটা নিচে, বা আমরা এভারেজের কাছাকাছি পাচ্ছি। সেরকম ভালো স্টককে আমরা ক্রমশ আমাদের পোর্টফোলিওতে অ্যাড করার চেষ্টা করব। আর কি, আর হচ্ছে সেলস অ্যান্ড প্রফিট, এইটা যেন ভালো থাকে। কোম্পানির ভালো মন্দ বোঝার একটাই রাস্তা, তাদের যেন সেলস বাড়ে, তারা যেন তাদের বিক্রি ক্রমশ বাড়তে থাকে, এবং সে শুধু বিক্রি বাড়লে হবে না, সেই বিক্রির জন্য প্রফিটও বাড়তে থাকে। এই দুটো জিনিস যদি বাড়তে থাকে, তাহলে সেই কোম্পানি যদি কোনো মার্কেট কারেকশানে, যদি মার্কেট পড়ছে এরকম সময় যদি তার দাম পড়েও যায়, আপনি নিঃসন্দেহে থাকতে পারেন যে তার দাম আরও খুব তাড়াতাড়ি অন্যান্য কোম্পানির থেকে আগে আবার নিজের জায়গায় পৌঁছে যাবে। কারণ তারা ভালো কোম্পানি, যাদের বিজনেস ভালো, সেলস ভালো, এবং যাদের প্রফিট ক্রমশ বাড়ছে। এটা আমরা কীভাবে দেখতে পারতে পারি, আমরা আবার যাব স্ক্রিনারে, সেখানে আমাদের দীপক নাইট্রাইট খোলা আছে, আমরা সেটাই দেখে নিই। এই কোয়ার্টারলি রেজাল্ট আমরা যদি দেখি, এখানে একটা ট্যাব রয়েছে সেলস। আমরা সেলসের এই প্লাস পয়েন্টটাতে যদি এক্সপ্লেন করি, তাহলে দেখতে পাবো এদের সেলস কীভাবে বাড়ছে। প্রতিটা কোয়ার্টারে আমরা যদি 2020 ডিসেম্বরের পর থেকে দেখি, প্রতিটা, এটা কিন্তু ইয়ারলি নয়, কোয়ার্টারলি গ্রোথ 10%, 38%, 126%, 70%, 39%, হিউজ গ্রোথ। তাহলে আমাদের সেলস নিয়ে কোনো চিন্তা নেই। আমাদের অপারেটিং প্রফিট মার্জিন মোটামুটি 20 থেকে 30-এর মধ্যে রয়েছে, যেটা খুব ভালো। আর প্রফিট গ্রোথ, আমরা যদি প্রফিটের কথা বলি, নেট প্রফিটের কথা বলি,
তাহলে আমরা দেখছি ক্রমশ নেট প্রফিটও বাড়ছে, 170, 217, 290, 303, 254, 242। লাস্ট দুটো কোয়ার্টারে একটু কমেছে, ইনফ্লেশন বাড়ার জন্য এটা হয়তো হতে পারে, কিন্তু সেটা মানে চিন্তা করার মতো কিছু নয়। এদের প্রফিট ক্রমশ বাড়ছে। আর কি, ভালো যেন বিজনেস মডেল হয়, তাদের বিজনেসটা পড়ে তাদের কি করে, তারা এখানে অ্যাবাউট ইনফরমেশনে পাবেন, কি পয়েন্টস পাবেন, এগুলো পড়ে আপনার যেন মনে হয় যে তাদের বিজনেসটা ভবিষ্যতেও টিকে থাকবে, তাদের বিজনেসটা শেষ হয়ে যাবে না। তো সেই ধরনের বিজনেস যাদের রয়েছে, যাদের ভবিষ্যতে বৃদ্ধির যথেষ্ট সম্ভাবনা রয়েছে, যেমন এখন সোলার বিজনেস বা ইভি, ইলেকট্রনিক ভেহিকেল বা ইলেকট্রিক কার যারা তৈরি করছে, সেই সমস্ত কোম্পানিগুলো ভবিষ্যতে তাদের বলা হয় যে তাদের গ্রোথ অনেক বেশি হতে পারে, বা যারা লিথিয়াম আয়ন ব্যাটারি তৈরি করছে, এই ধরনের কোম্পানিগুলো, মানে ভবিষ্যতে যাদের যথেষ্ট বাড়ার সম্ভাবনা রয়েছে, সেই ধরনের কোম্পানিগুলো যেন আমরা সিলেক্ট করি। আর কি, ক্লিন প্রমোটার যেন ঠিকঠাক হয়। আমরা একটা উদাহরণ দিচ্ছি, এখানে কোনো উদাহরণই কিন্তু রেকমেন্ডেশন নয়। একটা কোম্পানি লাক্স ইন্ডাস্ট্রিজ, এটা খুব ভালো চলেছিল, তারপরে হঠাৎ করে খবর এলো একটা প্রমোটার ইস্যু এলো। সেই প্রমোটার ইস্যু আসার সঙ্গে সঙ্গে একদিনে 20% স্টকটা ডাউন হয়ে গেল। তো প্রমোটার ইস্যু যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু এই ভয়টা থেকেই যায়। তাই আমরা যখন ইনভেস্ট করব, তখন ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করব গুগল সার্চ করে, যে সেই প্রমোটারের এগেনস্টে কোনো রকমের করাপশন বা কোনো রকমের কেস রয়েছে কিনা, তাদের কোনো মানে হিস্ট্রি রয়েছে কিনা, যে তারা কোম্পানি থেকে টাকা সরিয়ে দেওয়া বা কোনো ইললিগ্যাল পদ্ধতিতে যে কোনোভাবে প্রফিট করার চেষ্টা করা, সেটা করেছিল কিনা। তো এই হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস কোনো নতুন স্টকে ইনভেস্ট করার আগে এই পতনশীল মার্কেটে। টেকনিক্যাল কিছু ব্যাপার রয়েছে এখানে। প্রথমে আমি যেটা বলছিলাম যে আপট্রেন্ড ইন মান্থলি চার্ট বা বড় চার্ট, মান্থলি চার্ট বা উইকলি চার্ট, আমরা আসবো প্র্যাকটিক্যালি দেখাবো সেখানে। আর হচ্ছে বাই নিয়ার সাপোর্ট জোন, আমরা একটু আগে আলোচনা করছিলাম সাপোর্ট জোন সম্পর্কে, এবং প্রপার রিস্ক ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো কীভাবে হয় আমরা আসছি এখানে। এতদূর পর্যন্ত যাদের ভিডিওটা দেখে ভালো মনে হচ্ছে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন, আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে ভিডিওটা শেয়ার করুন, তাতে এই চ্যানেলের বেড়ে উঠতে অনেকটা কাজে লাগবে। তো এখানে যদি আমরা দেখি, চলুন লাক্স ইন্ডাস্ট্রিজই দেখা যাক। আমরা যদি লাক্স ইন্ডাস্ট্রিজ দেখি, তাহলে আমরা দেখছি যে এমন একটা সময় আমাদের কিনতে হবে যখন এর পজিটিভ থাকবে, আপট্রেন্ড থাকবে। এটা এক সময় আমার ছিল, তাই আমার সেভ করা চার্ট থেকে আমি আপনাদেরকে দেখাই। লাক্স ইন্ডাস্ট্রিজ, আমি কেনা শুরু করেছিলাম এরকম জায়গা থেকে, দিয়ে ক্রমশ স্টপ লস ট্রেল করতে করতে এখানে এসে কিন্তু আমি আবার কিনেছিলাম। কেন? এটা একটা রেজিস্ট্যান্স জোন, কিন্তু আমি এইখানে এসে বিক্রি করে দিলাম এই জোনটাতে, যেখানে আমাকে আমার যে রেজিস্ট্যান্স জোন তার নিচে ক্লোজিং দিয়ে দিল উইকলি বেসিসে, সেই জন্য আমরা বিক্রি করে দিয়েছি। তো যাই হোক, এক্ষেত্রে যেটা ব্যাপার, আমরা কতদূর পর্যন্ত স্টকটা কিনবো। দেখুন, আমি একটু আগে যেটা আলোচনা করছিলাম, হায়ার হাই হায়ার লো, এই ফরমেশনটা এতদূর পর্যন্ত ইনটেক্ট ছিল। এই হাইটা ম্যাক্সিমাম হয়েছিল, তারপরে এই হাইটাও অবশ্য তার উপরেও গেছিল। কিন্তু একটা জিনিস খেয়াল করুন, এই লোটা হচ্ছে এর রেজিস্ট্যান্স জোন। তাহলে আমি তখনই কিনবো যখন পড়ছে, ততদূর পর্যন্তই কিনবো যতক্ষণ না পর্যন্ত এই লোটার কাছাকাছি যখন চলে আসে, তখন আমি কিনলাম। আর সাধারণত কি হয়, সেই লোয়ের কাছাকাছি কেনার পর এটা আবার উপরের দিকে যায়, কিন্তু কোনো কারণে যদি লোটার নিচে নেমে যায়, আমি তখন আর থাকবো না, আমি সেখান থেকে সেল করে বেরিয়ে চলে যাব। তো এক্ষেত্রে যদি আমরা দেখি যে আগেও যখন অ্যাড করা হয়েছিল, সেরকম লো এলাকাতেই অ্যাড করা হয়েছিল, তারপরে হয়তো কনসলিডেশন করেছে। আমার বক্তব্য এটাই যে যখন আমরা কিনবো, তখন যেন তার মান্থলি এবং উইকলি চার্টে আপট্রেন্ড বর্তমান থাকে, মানে ওই হায়ার হাই হায়ার লো ফরমেশন করতে থাকে। এবং আমরা যখন কিনবো, সেটা যেন
সাপোর্ট লেভেলের খুব কাছাকাছি হয়, যেটা আমি একটু আগে দেখানোর চেষ্টা করছিলাম যে উইকলি চার্টে এইটা একটা সাপোর্ট জোন ছিল, এই যে আমার যেটা মার্কিং করা আছে, সেই সাপোর্ট জোনের কাছাকাছি আমি কিনলাম। হতে পারে যে এই সাপোর্ট জোনের কাছাকাছি কেনার পরে স্টকটা কিন্তু সাপোর্ট জোন পেরিয়ে চলে গেল, তখন আমি বিক্রি করে দেবো। তাহলে এখানে কেনার আমার সুবিধা কি? আমি যদি একদম এরকম জায়গাতে কিনতাম তাহলে আমার দাম পড়তো 4200-র কাছাকাছি, এবং আমি যখন বেরোলাম তখন তার প্রাইস আছে 3400-র কাছাকাছি। 4200 থেকে 3400 অনেকটা লস হয়ে যাবে। আমরা কিনেছিলাম 3600-তে, সেক্ষেত্রে মাত্র 200 টাকা স্টপ লস দিয়ে আমরা বেরিয়ে যেতে পারলাম। মানে আমরা যখন বেরিয়ে যাব তখন কিন্তু আমাদেরকে মানে লসটা টোটাল কম হবে। এই ব্যাপারটাকেই বলা হয় রিস্ক ম্যানেজমেন্ট। তো কোনো স্টকের প্রপার রিস্ক ম্যানেজমেন্টটাও কিন্তু খুব দরকার। রিস্ক ম্যানেজমেন্ট কি, আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করা যাক এই স্টকটা আমরা 230 টাকাতে কিনেছি, আমাদের স্টপ লস আছে 195 টাকা। তাহলে 230 টাকাতে এবং একটি ট্রেডে, আমি যখন কোনো একটা ট্রেডে ঢুকবো তখন আগেই আমাকে ধরে নিতে হবে যে একটি ট্রেডে আমি কত টাকা লস করতে চাই। মনে করা যাক একটি ট্রেডে আমি ম্যাক্সিমাম 5000 টাকা লস করতে চাই, তার বেশি আমি কোনোভাবেই লস করবো না। তাহলে আমার এই স্টকটাতে যখন ঢুকছি আমার 230 টাকা প্রাইস রয়েছে এবং আমার স্টপ লস আছে 195 টাকাতে। তাহলে আমি দেখব যে প্রতিটা স্টকে আমার কত খরচ হচ্ছে বা কত লস হতে পারছে, সেটা হচ্ছে 35 টাকা পার স্টক আমার লস। আমার কেনার পরে যদি প্রাইসটা নেমে যায় এবং এই আমার স্টপ লস লেভেল 195 টাকার নিচে নেমে যায়, তাহলে আমার টোটাল লস হবে 35 টাকা। তাহলে আমি ম্যাক্সিমাম কত লস করতে চাই? 5000 টাকা ডিভাইডেড বাই 35 টাকা পার স্টক, যেটা মানে 143টা স্টক তাহলে আমি কিনবো, 143টা স্টক ইন্টু 230 টাকা। তাহলে আমি 32-33 হাজার টাকা এখানে কাজে লাগাতে পারি। আমার কাছে যদি 1 লাখ টাকাও থাকে তবুও আমি কিন্তু সেটা কাজে লাগাবো না, কারণ আমার লসটা আমি সিকিউর করে নিতে চাই। সেটা হচ্ছে একটা ট্রেডে 5000 টাকা, তার বেশি আমি লস করবো না। মার্কেটে এটাই হচ্ছে সব থেকে বড় কথা, আমার লসটা যেন লিমিটেড হয়। আমার প্রফিট মার্কেট আমাকে দেবে, কিন্তু আমার লস আমি ডিসাইড করব। এটা সবাই মনে রাখবেন। কোনো কোয়ারি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কোয়ারি করতে পারেন। রিস্ক ম্যানেজমেন্টটাই হচ্ছে আসল কথা মার্কেটে। আর আপনার যদি আগে থেকে পোর্টফোলিওতে স্টক থেকেই থাকে যেটা বাড়াতে চান, তাহলে কি করতে হবে? পদক্ষেপগুলো প্রায় একই রকমের। প্রপার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, যেটা আমরা আগে করেছি। বাই নিয়ার সাপোর্ট জোন একই রকমের। আমাদের স্টকটাকে আমরা সাপোর্ট জোনের কাছাকাছি কিনবো, আমরা খুব বেশি উপরে কিনবো না। এবং রিস্ক ম্যানেজমেন্ট, যেটা একটু আগে আমি বলছিলাম, আপনারা যদি চান আমি রিস্ক ম্যানেজমেন্টের উপর আলাদা ভিডিও দিতে পারি, তো সেটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই কয়েকটা পদক্ষেপ যদি আপনারা নেন, তাহলে অবশ্যই যতই মার্কেট পড়ুক আপনাদের টেনশন কিন্তু থাকবে না, বরং মার্কেট পড়ার সময় আপনি আপনার গেম প্ল্যান সেট করতে পারেন যে কীভাবে আমি পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। তো ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।